বৃষ্টি হয়তো ম্যাক্সিমাম দিনে বিকালে বৃষ্টি হয়তো অনেকে বাসার বাইরে গিয়ে করতে হবে, কোনো সমস্যা কেন বাসার বাইরে ক্লাস করে তো অনেকে সমস্যা বাসা নেই তো না। আজকে তো সকাল থেকেই বৃষ্টি। জি ম্যাম, কিন্তু মানে সকালে বৃষ্টি না হলেও কিন্তু বিকালে বৃষ্টি হয়। অনেক মেয়েও ম্যাম বিকালে বাইরে গিয়ে ক্লাস করতে হবে, সমস্যা হচ্ছে একটু। এতটুকু কষ্ট তো করতেই হবে, আগে তো তোমাদেরকে ডিপার্টমেন্টে আসতে হতো তাই না, বাইরেই তো থাকতা, এখন বাসায় আসো ঠিক না, আগে তো বাইরে বাসার বাইরে গিয়ে ক্লাস করে না, এমনিতে রাস্তায় কিংবা মাঠের দিকে গিয়ে ক্লাস করা লাগে। এটা তো ভালো। রবীন্দ্রনাথের তোমরা জোড়াসাঁকোর শান্তিনিকেতনের কথা জানো? আরিয়াস ওটা জানি ম্যাম, কাহিনী তো শুনি মনে। শান্তিনিকেতনে কিন্তু গাছের নিচে ক্লাস হয় জানো, আউটডোরে। সেটা জানি, ম্যাম এটা জানি, ওপেন প্লেসে ক্লাস হয়। হ্যাঁ সেটাই। আচ্ছা, তো আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমব্রায়ো রেস্কিউ টেকনিক। ঠিক আছে, এমব্রায়ো রেস্কিউ টেকনিক কেন ইন ওভারকামিং ব্যারিয়ার্স অফ ডিস্ট্যান্টলি রিলেটেড প্রসেস। এটা আমি চিন্তা করলাম এটা আগে ব্রেক করি, কারণ যেহেতু তোমরা ইনকম্প্যাটিবিলিটিস পড়েছো তাই না, ফার্স্ট চ্যাপ্টারে যেটা ছিল সেলফ এন্ড ক্রস ইনকম্প্যাটিবিলিটিস, তো এটা আসলে এবং হ্যাপ্লয়েডের সাথে রিলেটেড, কারণ যেখানে আমাদের এমব্রায়োটাকে রেস্কিউ দেওয়া হয়, তো কিভাবে কোন টেকনিকে রেস্কিউ করি, কেন এমব্রায়োকে রেস্কিউ করতে হয়, রেস্কিউ করার ফলে কি পাওয়া যায়, এগুলো নিয়ে হচ্ছে আমাদের এই এখানে আলোচনা করব। হ্যাঁ বলো। আমার মনে হয় তোমরা যদি তোমাদের স্পিকার গুলো অফ রাখো তাহলে ভালো হয়, মিউট করে রাখো। হ্যাঁ, যখন কোনো জিজ্ঞাসা করবো কিছু চাইলে আনমিউট করে নিয়ে তারপরে এটা বলবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা টপিকসে চলে যাই। দেখো, এমব্রায়ো রেস্কিউটা এমব্রায়ো কালচারও বলা হয়। এটা আমরা যখন প্র্যাকটিক্যাল শুরু করব তখন তোমরা এটা করবে, এমব্রায়ো কালচার। আমার মনে হয় করো নাই, তোমাদের কি সেকেন্ড ইয়ার প্র্যাকটিক্যাল ছিল ব্রিডিং এমব্রায়ো কালচার? না ম্যাম ছিল। ঠিক আছে, এমব্রায়ো আসলে মানে সিডের কোন অংশটা সেটা কি জানো? সিডের মধ্যে কোথায় এমব্রায়ো থাকে তোমরা বলো বলো। আচ্ছা, রমজান মাসে তো আমরা সবাই ছোলা খাই তাই না? জি ম্যাম। ছোলা যদি তুমি ছোলা ভিজানোর পরে যদি ছোলা তো ডাইকটিলিডন, দুইটা কটিলিডন থাকে না ছোলাতে, দুইটা বীজপত্র থাকে। তো ছোলা ভিজানোর পরে কিন্তু খুব সহজেই কিন্তু এই কটিলিডনটাকে খুলে ফেলা যায়, তখন দেখা যায় এটার ঠিক মাঝখানে যে কানেকশন থাকে সেখানে ছোট্ট একটা টিস্যু, সেটার নাম হচ্ছে এমব্রায়ো। এটা হচ্ছে ডাইকটিলিডনের ক্ষেত্রে। ডাইকটিলিডন তোমরা সবাই তো বাসায় আসো এখন, তো ডাইকটিলিডন সিড তোমরা কি দেখতে পারো বাসায় থেকে, যেমন ধরো ডাল, যে কোনো ধরনের ডালই তো ডাইকটিলিডন তাই না, মসুর ডাল হতে পারে, মুগ ডাল, কিংবা ধরো অন্য যে কোনো ধরনের ডাল কিন্তু হচ্ছে ডাইকটিলিডন, বাসায় থেকে তোমরা এটা দেখতে পারো। তো এটা ভিজালে মাঝখানে থাকলেই যে কানেকটিভ টিস্যুটা সেটাই হচ্ছে এমব্রায়ো, ঠিক আছে? আর মনোকটের ক্ষেত্রে আমরা যে বাসায় আছি আমরা খুব সিম্পল মনোকট যেটা আমরা রোজ কনজিউম করি সেটা কি বলতো? তোমরা হাতে চাল দিয়ে দেখবে রাইসের গ্রেইনের এক মাথায় দেখবে অল্প একটু ভাঙার মতো দেখা যায়, একটা মনে হচ্ছে যে চালটা এক সাইড একটু ভেঙে গেছে এরকম মনে হয় তাই না? খেয়াল করেছো কখনো? একদম পুরোটা কিন্তু মাকু আকৃতির না চালটা, ডাল থেকে করে ফেলার পরে, এবং তারপরে দেখবা যে একটা পাশে একটু খাঁচকাটা মনে হয় যে ভাঙা, এই যে খাঁচকাটা অংশটা এটার নাম হচ্ছে স্কুটেলাম, এবং এখানে হচ্ছে তোমার এমব্রায়োটা, এখানে এমব্রায়োটা থাকে। ঠিক আছে, তুমি যদি আমি তো বাসায় চাল খাই তো এটা ভিজিয়ে রাখলে জার্মিনেট হয় না, কিন্তু কারো যদি কাঁচা চাল যদি কারো কাছে এরকম থাকে যে ধান
সেট দিয়ে রাখো, খুলে দেখো যে ঠিক যে ভাঙা অংশটা আছে সেখানে 2 দিনের মধ্যে একটা ছোট্ট ধানে চারা বের হয়ে আসবে। ঠিক আছে? তো ড্রাগনের ক্ষেত্রে সমস্যা বাড়ে। এটা আমি বললাম কারণ সবাই বাসায় আছে, তাহলে সবার হাতে আছে, কাছে আছে। তোমরা চাইলে দেখতে পারো যে খাপটা প্রশ্ন এটাকে বলে খাই হচ্ছে এমব্রায়োড। তাহলে এমব্রায়োডটা কোথায় থাকে? এমব্রায়োডটা থাকে হচ্ছে সিডের মধ্যে। তাহলে সিডের বাকি অংশটা কি? এই যে বলছি যে ডাল, দুইটা কটিলিডন কিংবা চালের যে অংশটা আমরা খাই, এই পুরোটাই হচ্ছে এন্ডোস্পার্ম। তাই না? ঠিক আছে? এন্ডোস্পার্ম কি? এটা কি আমাকে কেউ বলতে পারো? এন্ডোস্পার্ম মানে স্পার্মটা আসলে কিভাবে তৈরি হয় এন্ডোস্পার্মটা? সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে সেকেন্ডারি হ্যাঁ, আমরা যদি এমব্রাস স্যাকটাকে ফলো করি তখন তাহলে আমরা জানি এমব্রাস স্যাকের ঠিক মাঝখানে একটা বাইনিউক্লিয়েট সেল থাকে, তাই না? একটা বাইনিউক্লিয়েট সেল থাকে, একটা সিঙ্গেল সেল, কিন্তু সেটা হচ্ছে দুইটা নিউক্লিয়াস থাকে। অন দ্য আদার হ্যান্ড পলেন গ্রেইনটা যখন জার্মিনেট করে, জার্মিনেট করেও কিন্তু দুইটা নিউক্লিয়াস থাকে। একটা স্পার্ম নিউক্লিয়াস যে এই এক্স সেলটাকে এটা নাকি এমব্রাস স্যাকের এক মাথায় থাকে এক্স সেল, একটা স্পার্ম এবং ফলে জাইগোট ফলে একটা স্পার্ম নিউক্লিয়াসে সেই যে এমব্রাস স্যাকের মাঝে যে বাইনিউক্লিয়েট সেলটা আছে সেটার সাথে যে ফার্টিলাইজেশন হয়, ফলে হচ্ছে একটা ট্রাইনিউক্লিয়েট একটা সেল তৈরি হয়। সেখান থেকে ব্লাড হয়ে কিন্তু এই শলা স্পার্মটা হচ্ছে তৈরি হয়। এটাই হচ্ছে খাবার, তাই না? সেই জন্য এটা কিরকম? এটা হচ্ছে ট্রিপ্লয়েড। ঠিক আছে? যে এখানে প্লয়েড লেভেল 3 কারণ তিন সেট তিনটা নিউক্লিয়াস এখানে একসাথে হয়েছে। এখন ম্যাম আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম এখন তাহলে আমরা যে যে এন্ডোস্পার্ম কোটাইলিডন, হ্যাঁ, কটালিডন এন্ডোস্পার্ম কোটাইলিডন ঠিক আছে। তাহলে ম্যাম যে আমরা আমের যদি কথা বলি, আমের কিন্তু ভেতরে এটা আমরা জানি ডাইকোটাইলিডন, তাহলে আমের যে আটির ভেতরে থাকে কোটাইলিডন আর বাইরে যে মনে করেন রসালো যে অংশটা সেটাকে এন্ডোস্পার্ম বলা হয় না? না না না, বাইরে যে না, বাইরের এন্ডোস্পার্ম আমরা খাই হচ্ছে মানে সিরিয়ালের ক্ষেত্রে, যেমন ধরো রাইস, মেজ, তারপরে হচ্ছে ওটা হচ্ছে ফলের বাইরের টিস্যু। ঠিক আছে? একবারে এটা হচ্ছে ফলের বাইরে। তুমি যদি এটা আমি ফ্লাওয়ারের ক্ষেত্রে চিন্তা করি তাহলে এটা ধরো এটা কি বলা যায়, এটা হচ্ছে ওভারির বাইরের যে স্কিনটা সেটাই আস্তে আস্তে ফুলে ফুলে এই ফ্রুটস তৈরি করে। থ্যাংক ইউ ম্যাম। ফ্লাওয়ার থেকে যদি চিন্তা করো, একটা ফ্লাওয়ার থেকে ফ্রুট তৈরি হচ্ছে, এটা যদি চিন্তা করো সেক্ষেত্রে হচ্ছে একটা ফ্লাওয়ারের যে নিচের যে ওভারি অংশটা থাকে, পিস্টিলের যে বাইরের লেয়ারটা ওভারি, হ্যাঁ, এটাই আস্তে আস্তে হচ্ছে তোমার মানে রিচ হয়ে সেল ডিভাইড করে আস্তে আস্তে ফলে পরিণত হয়। ঠিক আছে? আমি যে অংশটা আমরা খাই সেটা এন্ডোস্পার্ম। আটির ভিতরে যেটা নাকি দুইটা ভাগ থেকে কটাইলিডন, ওইটা হচ্ছে এন্ডোস্পার্ম। আচ্ছা ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এটা তোমরা খুব আম তো ফ্লাওয়ার খুব ছোট, এটা ফলো করা টাফ, কিন্তু তোমরা এটা খুব সুন্দরভাবে ফলো করতে পারবা কুমড়া, লাউ এগুলোর ক্ষেত্রে। কি হয় দেখো তো, ফ্লাওয়ারে প্রথমে কি হয়? ফার্টিলাইজেশন হয়, তাই না? তারপর ভাষাটা তো নিচে এটা কি বলে, কি ফ্লাওয়ারের নাম যেন হাইপো, ভুলে গেছি। তোমরা তো কিছুদিন আগে বলছো, বলো। হাইপোগ্যামাস ফ্লাওয়ার, তাই না? যেখানে নাকি ভাষার নিচে এবং অন্যান্য ফ্লাওয়ার হাইপোগাইনাস যেখানে ফ্লাওয়ারের সবগুলো হচ্ছে উপরে গর্ভাশয়, হ্যাঁ, কার্পুলটা হচ্ছে নিচে, এবং এই যে কার্পুলের যে ওয়ালটা, এই ওয়ালটা কিন্তু আস্তে আস্তে কি হয়, ম্যাচিউর হয়, এবং এটা এখানে কি আমরা পাই কুমড়া, লাউ এইসব ফ্রুটস, এটা ভালোভাবে ফলো করা যায়। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, ইভেন শসাটাই
সব ধরনের কিউ কার্ডসে তোমরা ফলো করতে পারো। এটা খুব ভালো, খুব সহজে ফলো করা। তাহলে ফল জিনিসটা কি? ফল হচ্ছে কার্পেলের আউটার লেয়ারটা হচ্ছে ফ্রুটস, আর এন্ডোস্পার্ম হচ্ছে তাহলে কি? এন্ডোস্পার্ম হচ্ছে সিডের ভিতরে থাকে। কটালিডনে দুইটা কটালিডন থাকে। এন্ডোস্পার্মের যে খাবারটা সেটা কিন্তু কেন থাকে? সিডের ডেভেলপমেন্টের জন্য। এন্ডোস্পার্মের খাবার আমরা খেয়ে ফেলি, রাইস, মেইজ, হুইট, এগুলো আমরা খেয়ে ফেলি, কিন্তু আসলে খাবারটা কিন্তু প্ল্যান্ট তৈরি করে তার এমব্রায়োর ডেভেলপমেন্টের জন্য, তার সিডের জন্য তৈরি করে, কিন্তু আনফরচুনেটলি আমরা এটা কনজিউম করি। তো তাহলে তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে যে এমব্রায়ো কোথায় থাকে এবং এন্ডোস্পার্ম কোনটা? আচ্ছা, তো তাহলে এই যে এমব্রায়ো, একে রেস্কিউ করার প্রয়োজন হয় কেন? আমরা কখন কাউকে রেস্কিউ করার প্রয়োজন হয়? যখন কেউ ভালনারেবল হয়ে থাকে, রাইট? তো এমব্রায়োর ভালনারেবিলিটি কখন তৈরি হতে পারে এটা চিন্তা করে দেখো। যদি এমব্রায়ো যদি এন্ডোস্পার্ম না থাকে তখন তার কি হবে? তার খাবারটা নাই, রাইট? তো তখন কিন্তু এমব্রায়োটাকে রেস্কিউ করার প্রয়োজন হয়, কারণ খাবার না পেলে কি হবে? এমব্রায়োটা আর ডেভেলপ করে প্ল্যান্টে পরিণত হবে না। ক্লিয়ার? কারণ প্ল্যান্টের একটা এমব্রায়োকে ডেভেলপ করে প্ল্যান্টে পরিণত হতে ইনিশিয়ালি তার খাবার প্রয়োজন হয়। ততদিন পর্যন্ত, যতদিন না ওই সিডলিংটা নিজে খাবার তৈরি করতে পারে। সিডলিংটা নিজে কখন খাবার তৈরি করতে পারবে? যখন তার গ্রিন লিফ তৈরি হবে, ফটোসিনথেসিস হবে, এবং তখন ওই সিডলিংটা কিন্তু খাবার তৈরি করতে পারবে। তো তার আগ পর্যন্ত, সিডলিং এর ওই স্টেজ পর্যন্ত, যে পর্যন্ত না সে ফটোসিনথেসিস করতে পারছে, সেই পর্যন্ত কিন্তু সিডলিং এর গ্রোথের জন্য তার যে খাবারের প্রয়োজন সে কিন্তু সেটা এন্ডোস্পার্ম থেকে নেয়। তো কোন সিডে যদি এমন হয় যে এন্ডোস্পার্ম নাই, তখন কিন্তু সেই এমব্রায়ো আর বড় হয়ে সিডলিং তৈরি হতে পারবে না। তো এরকম যদি কন্ডিশন তৈরি হয় আনফরচুনেটলি, তখন কিন্তু সেই এমব্রায়োটাকে রেস্কিউ করার প্রয়োজন হয়। আমরা রেস্কিউ করি মানে কি? আমরা এমব্রায়োটাকে, আমরা সিডের ভিতর থেকে এমব্রায়োটাকে এক্সাইজ করে নিই, কালেক্ট করে নিই, এবং সেটাকে একটা নিউট্রিয়েন্ট মিডিয়ামের মধ্যে সেটাকে আমরা গ্রো করাই। তো এই নিউট্রিয়েন্ট মিডিয়ামটা কি? আসলে এটা হচ্ছে একটা টিস্যু কালচার মিডিয়াম, যেটার মধ্যে একটা সিডলিং এর গ্রোথের জন্য সব ধরনের খাবার দেয়া আছে। আমরা জানি টিস্যু কালচার মিডিয়ামের মধ্যে সব থাকে না, সুক্রোজ থাকে, তারপরে বিভিন্ন ধরনের হরমোনস থাকে, একটা একটা বেস থাকে। তো এরকম এই এই মিডিয়ামের মধ্যে আমরা নিয়ে নিই, এবং ফলে কি হয়? ফলে কিন্তু সেই এমব্রায়োটা যাকে আমরা রেস্কিউ করে আনলাম, সেটাকে যেহেতু খাবার দেওয়া হয়েছে, সো সে জার্মিনেট করে প্ল্যান্টে পরিণত হতে পারবে। তো এটাই হচ্ছে এমব্রায়ো রেস্কিউ করার মেইন রিজন। তো এখন আমরা দেখি যে আসলে কখন এমব্রায়োটাকে রেস্কিউ করার প্রয়োজন হয়। হ্যাঁ, তো এই যেটা বলছিলাম যে এমব্রায়ো রেস্কিউ কিন্তু সব সময়ই হচ্ছে তোমার ইন ভিট্রো, মানে কালচার মিডিয়ামের মধ্যে এটাকে রেস্কিউ করতে হয়। কখন? দেখো, embryo culture, sometimes called embryo rescue, is an in vitro technique that has been used to save the hybrid products of fertilization. আচ্ছা, no offspring does not mean no fertilization took place. Many times formed embryos die at an early stage due to known or unknown causes known as post fertilization barrier. কোনো না কোনো কিছু কিছু পোস্ট ফার্টিলাইজেশনের ব্যারিয়ারের কারণে কিন্তু সে ডেভেলপ না, ফার্টিলাইজেশন না হতে পারে, কিংবা ফার্টিলাইজেশন হলেও আর্লি স্টেজে কিন্তু এমব্রায়ো মারা যেতে পারে বিভিন্ন ধরনের পোস্ট ফার্টিলাইজেশন ব্যারিয়ারের কারণে, যেগুলো আমরা পড়বো। ঠিক আছে? In the term embryo rescue refers to a number of in vitro techniques whose purpose is to promote the development of an inherently weak, immature or hybrid embryos into a viable plant. রিজনটা কেন আমরা এমব্রায়ো রেস্কিউ করি? আচ্ছা, কেন এমব্রায়ো রেস্কিউ করা প্রয়োজন? বিকজ দ্য এন্ডোস্পার্ম ফেলস টু ডেভেলপ প্রপারলি। হ্যাঁ, in interspecific process, intergenic process and cross between diploids and tetraploids, the endosperm often develops poorly or not at all. বিভিন্ন ধরনের ইন্টারস্পেসিফিক ক্রসের ক্ষেত্রে কিংবা ইন্টারজেনেরিক ক্রস, এগুলো কি ধরনের ক্রস? এগুলো হচ্ছে ডিস্ট্যান্ট ক্রস। এইসব ক্রসের ক্ষেত্রে দেখা যায় যে এমব্রায়ো এন্ডোস্পার্মটা ডেভেলপ করে না, অথবা করলেও খুব পুরলি ডেভেলপ করে। এইসব ক্ষেত্রে সাধারণত আমাদেরকে এমব্রায়োটাকে রেস্কিউ করার প্রয়োজন হয়। আচ্ছা শোনো, যদি আমরা, যেহেতু মিটিংটা দেরি হয়ে গেছে শুরু করতে, যদি এটা যদি কেটে যায়, মিটিং যদি অটোমেটিক্যালি শেষ হয়ে যায়, আমি তোমাদেরকে নতুন শিডিউল করে আবারও তোমাদেরকে ইনভাইটেশন পাঠাবো, তখন ওই লিংক ফলো করে তোমরা আসবে। ঠিক আছে?
আমাকে একবার অ্যালার্ট করেছে, এখন আমি জানি না যে এটা মাঝপথে কি ওরা থামিয়ে দিবে কিনা। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা এখন এটা তো আমরা আগেও জানি, তবু আমি একটু রিক্যাপ করছি যে ডিস্ট্যান্ট হাইব্রিডাইজেশন কাকে বলে। এটা হচ্ছে দুইটা ডিফারেন্ট স্পিসিস এর মধ্যে হতে পারে, যেটা নাকি সেম জেনাসের আন্ডারে। যেমন ধরো ট্রিটিকা ম্যাস্টিভাম, ট্রিটিকা মনোকক্কাম, দুইটা আলাদা স্পিসিস, এদের মধ্যে হতে পারে। এরকম যদি হয় সেটাকে আমরা ডিস্ট্যান্ট হাইব্রিডাইজেশন বলতে পারি। অথবা এমনকি ডিফারেন্ট জেনারার মধ্যেও হতে পারে, একদম ডিফারেন্ট, ইভেন স্পিসিসও না, ডিফারেন্ট জেনার, এটাও হতে পারে। এরকমও যদি আমরা ক্রস করার চেষ্টা করি সেগুলোকে বলা হচ্ছে ডিস্ট্যান্ট হাইব্রিড। এটা অনেক সময় এই যে ডিস্ট্যান্ট ক্রস, এটাকে অনেক সময় ওয়াইড ক্রসও বলা হয়, যেহেতু অনেক দূরের, অনেক ডিস্ট্যান্টলি রিলেটেড দুইটা স্পিসিস এর মধ্যে আমরা ক্রস করছি। সাধারণত ক্রপ ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে সাধারণত যেটা করা হয়, ডিফারেন্ট ভ্যারাইটিজ এর মধ্যে ক্রস করা হয়। ডিফারেন্ট ভ্যারাইটিস মিন্স একই স্পিসিস এর আন্ডারে ডিফারেন্ট ভ্যারাইটিস। যেমন ধরো একই স্পিসিস রাইস অরাইজা স্যাটিভার আন্ডারে দুইটা ভ্যারাইটি, ধরো BR28, BR58, এদের মধ্যে আমি ক্রস করলাম। এই ধরনের ক্রস গুলো মাচ মোর ইজিয়ার, ক্রস করলেই ক্রসিং হয়ে যায়। কিন্তু আমরা যদি এমন হয় যে ধরো রাইসের আরেকটা স্পিসিস অরাইজা স্যাটাইভার সাথে আমরা ধরো অরাইজা গ্ল্যাবিরেমা, এটার যদি আমরা ক্রস করি, এটা আরেকটা স্পিসিস, একটা ওয়াইল্ড স্পিসিস রাইট, এটার মধ্যে যদি আমরা ক্রস করি তখন সেটা হবে হচ্ছে ইন্টার স্পিসিস ক্রস বা ডিস্ট্যান্ট ক্রস বা ওয়াইড ক্রস আমরা এগুলোকে বলতে পারি। তো এই সব ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় এন্ডোস্পার্ম ফর্ম করে না এবং এমব্রায়োকে রেস্কিউ করার প্রয়োজন হয়। এখানে দেখো অনেকগুলো ডিস্ট্যান্ট হাইব্রিডাইজেশনের এক্সাম্পল আছে, যেমন থমাস ফেয়ারচাইল্ড মেড এ হাইব্রিড বিটুইন কার্নেশন এন্ড সুইট উইলিয়াম। এই দুটোই হচ্ছে অর্নামেন্টাল প্ল্যান্ট। এটা হচ্ছে ফার্স্ট অথেন্টিক রেকর্ড অফ এ ডিস্ট্যান্ট হাইব্রিডাইজেশন ফর ক্রপ ইমপ্রুভমেন্ট। এটা হচ্ছে ফ্লাওয়ার অফ কার্নেশন, ডায়ান্থাস ক্যারিওফাইলাস, এটার সাথে সুইট উইলিয়াম, আর একটা ডায়ান্থাস, আর একটা ডায়ান্থাস বারবারাস, এদের মধ্যে ক্রস করা হয়েছিল এবং এটা একটা সাকসেসফুল ক্রস। An interesting intergeneric hybrid Shinko in 1928. Raphano brassica is the amphi-diploid from cross between radish and cabbage. তোমাদেরকে এটা সম্পর্কে বলেছিলাম, রাফানো ব্রাসিকা সম্পর্কে? আমরা পড়েছিলাম। এটা হচ্ছে আইডিয়া ছিল এরকম যে এমন যদি হয় যে ক্যাবেজের সাথে আমরা র্যাডিশকে ক্রস করাবো, ফলে আমরা যদি এমন প্ল্যান্ট পাই যেখানে মাটির নিচে র্যাডিশ পাবো এবং উপরে ক্যাবেজের মতো ক্যাবেজ হবে, তাহলে এটা অনেক কি হবে, কমার্শিয়াল ভ্যালু বাড়বে। তো এরকম চিন্তা ভাবনা থেকে ক্রস করা হয়, কিন্তু উল্টা হয়, বাঁধাকপির মতো আর লিফ হচ্ছে র্যাডিশের মতো। তাহলে কি হলো, এটা কি কোনো ভ্যালু আছে? নাই, তাই না? তো এটা কিন্তু হচ্ছে একটা ইন্টারজেনেরিক হাইব্রিড, একদম ডিস্ট্যান্ট হাইব্রিড। এই ধরনের হাইব্রিড আরো চেষ্টা করে কি উল্টোটা আনা যেত না? আরো যদি আমরা ট্রাই করতাম হয়তো আনা যেত, কিন্তু ওইটা কেউ করে নাই। ঠিক আছে, আচ্ছা তোমরা ট্রাই করে দেখতে পারো। এখন তো অনেক ছুটি, আর ইউনিভার্সিটি কবে খুলবে কোনো ঠিক নাই। ম্যাডাম আলু আর টমেটোতে হয় এটা? আলু আর টমেটো ক্রস করলে হয়? জি ম্যাডাম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ওই দিন দেখলাম আমি প্লটে। ক্রস করেছে না গ্রাফটিং করেছে? হ্যাঁ, নিচে হচ্ছে আলু হয় আর উপরে টমেটো হয়। কিভাবে করছে সেটা জানি না, এটাই শুধু দেখছি, কিন্তু কিভাবে করছে সেটা জানি না। গ্রাফটিং, ঠিক আছে, ক্রস না। গ্রাফটিং তোমরাও ট্রাই করে দেখতে পারো। দুইটা যেহেতু সোলানেসি, আর সোলানেসি প্ল্যান্ট গুলো অনেক রেসপন্সিভ। মরিচের বিভিন্ন কলাম, কখন এরকম দেখছো যে একটা গাছে 4-5 রকমের মরিচ হচ্ছে? ম্যাম দুই রকমের দেখেছি। সহজ, হ্যাঁ, কলম করাটা খুব সহজ এই ধরনের প্ল্যান্টে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। ক্রস না এটা। আর যেটা বলছিলাম যে তাহলে এটা দেখো, রাফানো স্যাটাইভাস আর হচ্ছে ব্রাসিকা রেসি, এটা কিন্তু খুব ডিস্ট্যান্ট ইন্টারজেনেরিক ক্রস। তো এদের মধ্যে এখানে কি ছিল, অ্যামফি ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে
হচ্ছে মানে দুইটা জেনাসেরই আনরিডিউসড ক্রোমোজোম নাম্বার আছে, ঠিক আছে? এটা হয় অনেক আনরিডিউসড গ্যামেট ফিউজ করে এটা করা যায়। যেমন ধরো র্যাফাইনা স্যাটিভাসের ফ্লাওয়ারের মধ্যে অনেক ফ্লাওয়ার আছে, তার মধ্যে অনেক অনেক এগ আছে। এখন যদি এমন হয় একটা আনরিডিউসড গ্যামেট, মানে যেই এগে সাধারণত কি হয়, ক্রোমোজোম নাম্বার কি হয়ে যায় না, ঠিক আছে? এগ সেলে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়, আর পলেন গ্রেনেও ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে আসে, কারণ এরা কি হয় থ্রু মিউসিস তৈরি হয়। কিন্তু যদি কোনো কারণে এমন হয় যে এগ সেলেও মানে ক্রোমোজোম রিডিউসড হয়নি, হাফ হয়নি, আবার আমার পলেন গ্রেন সেখানেও ক্রোমোজোম নাম্বার রিডিউসড হয়নি, আনরিডিউসড গ্যামেট, এই আনরিডিউসড গ্যামেট যদি আমরা ফার্টিলাইজেশন করি তাহলে কি হবে, দুই প্যারেন্টসেরই সেম ক্রোমোজোম নাম্বার থাকবে, তাই না? আনরিডিউসড গ্যামেট কে যদি আমরা ক্রস করি তখন কি তখন তাদের কি হবে, মনে করো একটা প্যারেন্টের এ আর একটা প্যারেন্টের বি জিনোম, হ্যাঁ, এখন যদি দুইটা আনরিডিউসড গ্যামেট কে ক্রস করায় F1 পাওয়া যায়, তখন এই F1 এ কয় সেট জিনোম থাকবে বলো তো? 4 সেট, দুইটা এ দুইটা বি, কারণ এটা হচ্ছে আনরিডিউসড গ্যামেট, এভাবে ক্রস করানো হয়েছে। এরকম যদি আনরিডিউসড ক্রোমোজোম নাম্বার থাকে তখন সেটাকে আমরা কি বলি, অ্যামফিডিপ্লয়েড বলি। আরেক কিভাবে F1 এ একটা এক সেট করে জিনোম আসলো, কিন্তু এরা কি হবে, এরা স্টেরাইল থাকবে, তাই না? যদি এক ধরো একটা প্ল্যান্টের জিনোম হচ্ছে এ আছে, এ জিনোম এ, আর একটা প্ল্যান্টের আছে বি, তো এখান থেকে গ্যামেট তৈরি হলো, তো গ্যামেটে একজনে কি আছে এ আর একটা হচ্ছে বি, তাহলে F1 এ কি আসবে বলো তো, F1 থাকবে এ আর বি। তো এরকম যদি দুই সেট জিনোম থাকে সেই F1 কিন্তু স্টেরাইল হবে, কারণ F1 থেকে ভায়াবল সিড তৈরি হতে হলে কি হতে হবে, এদেরকে পেয়ার করতে হবে, ক্রসিং ওভার হতে হবে, তাই না? কিন্তু এরকম কমপ্লিটলি ডিফারেন্ট টু সেট ক্রোমোজোম কি কখনো পেয়ার করবে না, ফলে এমন একটা F1 হবে হচ্ছে স্টেরাইল। সেজন্য কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা যদি ইন্টার স্পেসিফিক ক্রস করি তখন কিন্তু F1 স্টেরাইল হয়। যেমন ধরো এনিমালের ক্ষেত্রে জানো যে লায়ন এবং টাইগার, এদের মধ্যে কিন্তু ক্রস করে F1 পাওয়া গেছিল, এটা নাম ছিল লাইগার, স্টেরাইল ছিল, তার আর কোনো অফস্প্রিং হয় নাই, তাই না? আবার কিন্তু গাধা এবং ঘোড়া এদেরকে যদি ক্রস করা হয় তখন কি হয়, হ্যাঁ, কিন্তু কচ্ছরে কিন্তু সে কিন্তু স্টেরাইল, তার কিন্তু কোনো আর অফস্প্রিং হয় না। এটার কারণ হচ্ছে ক্রোমোজোমাল ডিসহারমোনি, যখন দুইটা স্পিসিসে এক সেট করে ক্রোমোজোম আসে তখন তারা আর পেয়ার করে না, ফলে মিউসিস না হওয়াতে তাদের কোনো আর ভায়াবল অফস্প্রিং পরের জেনারেশন তৈরি হয়। তো এমন ক্ষেত্রে কি করতে হয়, এই F1 কে তারপর ডোয়ার্ফ হবে, লম্বা হলে ধান গাছে এলে যায়, ডোয়ার্ফ হতে হবে, এটা একটা ক্যারেক্টার। সব ক্রপের ক্ষেত্রে এরকম কিছু ডিজায়ার্ড ক্যারেক্টার থাকে, যেমন ধরো আবার পটেটোর ক্ষেত্রে ডিজায়ার্ড ক্যারেক্টার ইউনিফর্মিটি। ফিল্ডের পটেটো গুলো যদি এমন হয় যে একটা অনেক বড় আর একটা ছোট, এরকম হলে কিন্তু এটার কোনো কমার্শিয়াল ভ্যালু নাই। তুমি কি বাজার থেকে এমন আলু কিনবা যেগুলো দেখতে এক রকম? কিনবা না, কিন্তু তুমি চাইবা হচ্ছে ইউনিফর্মিটি, যেন সবগুলো দেখতে একই রকম হয়, মোর অর লেস সেম ওয়েটের হয়। তো এক একটা ক্রপের ক্ষেত্রে এরকম এক একটা বিষয় আছে যেগুলোকে বেস করে আসলে তাদের দ্বারা আস্তে আস্তে কাল্টিভার হয়েছে। তো এখন কিন্তু এই যে কাল্টিভার হয়েছে এটা কিন্তু লং টাইমে একটা হোমোজাইগাস লাইন, কিন্তু হোমোজিনিটি তৈরি হয়েছে ফিল্ডে। এই হোমোজিনিটি তৈরি হওয়ার জন্য এটা কিন্তু বারবার সেলফিং হওয়া লাগছে, এবং তারপরে ক্যারেক্টারগুলো কাল্টিভারে ইউনিফর্ম। তো এই যে হোমোজিনিটি ডিরাইভ করার ফলে যেটা হয়েছে যে এরা কিন্তু বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল ডিজাস্টার এবং বিভিন্ন ধরনের ইনসেক্ট পেস্ট ডিজিজের জন্য অনেক বেশি সাসেপ্টিবল হয়ে গেছে। একটা ওয়াইল্ড রাইস কোন একটা ফাঙ্গাল ডিজিজের ক্ষেত্রে যতটা সে রেজিস্ট্যান্স শো করবে, কাল্টিভার কিন্তু সেটা পারবে না, কারণ কাল্টিভারকে খুব যত্নে বড় করা হয়েছে শত শত বছর ধরে। তো সে কিন্তু কোনো ধরনের হস্টাইল কন্ডিশন, কোনো ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়াল এনিমি, এটা তো ক্রপের জন্য এনিমি, তাই না? এদেরকে কিন্তু তারা
ভালোভাবে কিন্তু এরা রেস্ট করতে পারে। তো তুমি যদি চাও যে একটা ডিজিজ রেজিস্ট্যান্ট ক্যারেক্টার, ধরো ফাঙ্গাল রেজিস্ট্যান্ট একটা ক্যারেক্টার তুমি তোমার কাল্টিভারের জন্য আনতে চাচ্ছ, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে একে ওয়াইল্ড এর সাথে ক্রস করতে হবে। তো ওয়াইল্ড থেকে যে কাল্টিভার তৈরি হলো শত শত হাজার হাজার শত শত বছর ধরে, অলরেডি কিন্তু এদের মধ্যে আলাদা স্পিসিস হয়ে গেছে, এরা কিন্তু আর সহজে ক্রস করবে না। তো এরকম একটা ওয়াইল্ড স্পিসিসের সাথে রাইসের আমি যদি আজকে কাল্টিভারকে ক্রস করাই, কিংবা গমের যদি একটা ওয়াইল্ড স্পিসিসের সাথে কাল্টিভারকে ক্রস করাই, তখন সেটা কিন্তু অনেক ডিস্ট্যান্ট একটা ক্রস হবে। কিন্তু এরকম ক্রস থেকে যদি আমি কিছু পাই, যদি কোনো একটা সিডও যদি আমি রেস্কিউ করতে পারি, এটার চান্স আছে যে সেখানে আমি ডিজিজ রেজিস্ট্যান্ট ক্যারেক্টার গুলো পাবো। এবং এই ক্যারেক্টার গুলো কোথা থেকে আসতে হবে? ওয়াইল্ড থেকে আসবে। ঠিক আছে? তো দেখা যায় যে এই ধরনের ডিজিজ রেজিস্ট্যান্ট কিংবা ক্যারেক্টার, কিংবা ধরো কোনো ধরনের ধরো ড্রাউট রেজিস্ট্যান্ট ক্যারেক্টার হতে পারে, এটা এই যে ফ্লাড রেজিস্ট্যান্ট ক্যারেক্টার হতে পারে। হ্যাঁ, এই ধরনের ক্যারেক্টার যদি, এই ধরনের ডিজায়াবল ক্যারেক্টার যদি আমি আনতে চাই, ডিজায়াবল জিন যদি আমরা পেতে চাই আমার কাল্টিভারে, তখন তাদেরকে কিন্তু এরকম অনেক ডিস্ট্যান্ট রিলেটেড ওয়াইল্ড এর সাথে তাদেরকে আমাদেরকে ক্রস করতে হয়। তো রাইসের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, তোমাদের কেউ সাউথে আছো? সাউথে বাড়ি আছে কারো? সাতক্ষীরা, বাগেরহাট, এই রিজনে কেউ আছো? কেউ নাই তোমাদের? হ্যাঁ, সরি, তোমাদের মধ্যে কারো বাড়ি কি সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা? সাতক্ষীরা বাগেরহাট নাই, ঝিনাইদহের দিকে আছে। ঝিনাইদহের দিকে থাকলে তো হবে না বাবা, গ্রামের বাড়ি আছে সাতক্ষীরা। সাতক্ষীরাতে। আচ্ছা, সাতক্ষীরা, বাগেরহাট, সুন্দরবনের আশেপাশে ওখানে একটা এক ধরনের ধান হয়, এটার নাম হচ্ছে ঝরা ধান, জানো? না ম্যাম, দেখি নাই, দেখো নাই? যাওয়া হয় না গ্রামে। আচ্ছা, এটা অবশ্য আমাদের কাছে কালেকশনও আছে, আমাদের গার্ডেনে আছে, কিংবা আমাদের এই যে আমাদের ল্যাবের, আমাদের নেট হাউস যে এখানে আছে, এটাকে বলা হচ্ছে ঝরা ধান। ঠিক আছে? পোককালি, এটার আছে সল্ট রেজিস্টিং ক্যারেক্টার, কিন্তু সমস্যাটা হচ্ছে এটা ঝরে যায়। এটার কোনো সিড তৈরি হয় না, মানে সিড হয় কিন্তু সিডের মধ্যে কোনো এন্ডোস্পার্ম থাকে না। ঠিক আছে? কিন্তু এটা যে ক্যারেক্টার, এটা খুবই ডিজায়াবল ক্যারেক্টার, সল্ট রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ, সল্টে সে গ্রো করতে পারে, সমুদ্রের ধার দিয়ে সে গ্রো করে। তো এখন আমি যদি সল্ট রেজিস্ট্যান্ট রাইস পেতে চাই, তাহলে কিন্তু আমাকে ওই ডিস্ট্যান্টলি ওই পোককালির সাথে কিন্তু আমাকে একে ক্রস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো, এখানে এই স্লাইডটা অবশ্য একটু খোলা। এখানে দুইটা স্পিসিস আছে, যেটা বলছিলাম যে দুইটা স্পিসিসের আলাদা দুইটা জিনোম, F1 এ একটা একটা করে জিনোম চলে আসছে, এবং এরা হচ্ছে স্টেরাইল হবে, যেহেতু এরা ক্রসিং ওভার করতে পারবে না। দেন কলচিচিন অ্যাড করে আমরা অ্যাম্ফিডিপ্লয়েড বানাতে পারি, বাট যেটা আসলে ফার্টাইল, এবং পরের জেনারেশন গুলো আমরা মেইনটেইন করতে পারি। আচ্ছা, ডিস্ট্যান্ট হাইব্রিড যে তৈরি করব, তার পিছনে অনেকগুলো ব্যারিয়ার থাকে। এটা যেমন ধরো ফেইলিউর টু জাইগোট formation. In many cases, distant hybrids are not produced because the zygote is not formed due to the failure of fertilization. এটা কিন্তু আমরা incompatibilities এর মধ্যে পড়েছি, তাই না? Fertilization often fails because the pollen tube is unable to reach the embryo sac, and consequently the sperms are not available for fertilization. যদি এরকম খুব ডিস্ট্যান্ট চিটিকাম, কিন্তু এরা খুবই কি অনেক ডিস্ট্যান্ট, একটা মেইজ আর হচ্ছে হুইট, এদের মধ্যে ক্রস করলে কিন্তু আসলে এটার কারণে যেহেতু পলেন টিউব রিচ করতে পারে না ইয়েতে, মেইজের ফ্লাওয়ারটা কি, মেইজের ফ্লাওয়ারটা হচ্ছে অনেক বড়, আর চিটিকাম বা গমের ফ্লাওয়ার হচ্ছে ছোট। তো গমের পলেন কি মেইজ ফ্লাওয়ারের উপর জার্মিনেট করতে পারবে? যদি করেও পলেন টিউব কিন্তু এমব্রায়ো স্যাক পর্যন্ত রিচ করতে পারবে না। তো এই ধরনের ব্যারিয়ার গুলো হচ্ছে ফার্টিলাইজেশন হবে না তার পিছনের ব্যারিয়ার। ফার্টিলাইজেশন না হলে কি হবে? জাইগোটও ফর্ম করবে না, তাই না? জাইগোট ফেল করবে। আচ্ছা, ফেইলিউর টু জাইগোট ডেভেলপমেন্ট, জাইগোট যদি ফর্ম করেও জাইগোট
ডেভেলপ অনেক সময় হয় না। যেমন ধরো ইন মেনি কেসেস fertilization does take place and zygote is produced but the development of zygote is blocked at various stages. Failure of embryo development may take place কি কি কারণ হতে পারে দেখো। আচ্ছা, লিথাল জিনের কারণে কিন্তু হতে পারে। Some species carry a lethal gene which causes death of zygote during early embryonic development. Such lethal genes generally do not have any effect in species carrying them, but affects only in interspecific hybrid embryos. এই ধরনের লিথাল জিনগুলো কিন্তু নিজের লাইনে কোনো লিথালিটি শো করে না, কিন্তু যদি অন্য স্পিসিসের কাছে ইন্টারস্পেসিফিক হাইব্রিড যদি বানানো হয়, অন্য স্পিসিসের সাথে যদি ক্রস করে হাইব্রিড তৈরি হয়, সেই লিথাল জিন এক্সপ্রেস করে এবং জাইগোটকে মেরে ফেলে। একটা উদাহরণ দেওয়া আছে, যেমন ধরো অ্যাজিলপস আম্বিলাটা হ্যাজ এ জিন ফর lethality that has 3 alleles. এই লিথাল জিনটার 3টা অ্যালিল আছে। This lethal gene is active against the zygote produced by crossing Agilops umbellata and diploid wheat. Agilops umbellata হচ্ছে একটা wild wheat। এটার সাথে যে diploid 2x wheat চিটিকা মনোকক্কামে যদি ক্রস করাই, তখন দেখা যায় যে এদের ফলে লিথাইটির কারণে জাইগোট আর ডেভেলপ করে না। Similarly, Crepis tectorium has a lethal gene I which causes death of embryos in the early stage of development in certain interspecific crosses. আচ্ছা, আরেকটা রিজন হচ্ছে জিনোটাইপিক ডিসহারমোনি বিটুইন টু প্যারেন্টাল জিনোমস। এটা আমরা কি পড়ছি, যেসব কারণে হচ্ছে ডিস্ট্যান্ট হাইব্রিডাইজেশন ফেইলড হয়। দেখো, in some cases the death of the embryos may occur due to genetic imbalance rather than action of specific lethal gene. একটা স্পেসিফিক লিথাল জিনের অ্যাকশন এটা নাও হতে পারে, শুধুমাত্র জেনেটিক ইমব্যালেন্স, ক্রোমোজোম ইমব্যালেন্সের কারণে কিন্তু এমব্রায়োর ডেথ হতে পারে। Genotypic disharmony occurs in interspecific crosses in cotton involving Gossypium gossypoidis and Gossypium davidsoni. The hybrids from these crosses die in various stages of development ranging from early embryonic development to the reproductive phase of F1 plants. বিভিন্ন স্টেজে কিন্তু এমব্রায়ো মৃত্যু হতে পারে। আচ্ছা, crosses with Gossypium davidsoni also show early embryonic mortality. দেখো, আমরা যদি গসিপিয়াম গসিপয়েডিস এবং ডেভিডসন এদের মধ্যে যদি আমরা ক্রস করাই, তখন বিভিন্ন স্টেজের এমব্রায়োর বিভিন্ন স্টেজের ডেভেলপমেন্টে এর মৃত্যু হতে পারে। এই স্টেজ যেরকম আর্লি ডেভেলপমেন্ট হতে পারে, সেরকম এই এমব্রায়ো থেকে ডেভেলপ একটা প্ল্যান্ট হয়ে সেই প্ল্যান্ট যখন রিপ্রোডাক্টিভ ফেজে যাবে, তখনও কিন্তু তার মৃত্যু হতে পারে। আচ্ছা, এমব্রায়ো কালচারের কি কি আমরা অ্যাপ্লিকেশন আছে সেগুলো একটু দেখি। দেখো, embryo culture কিভাবে করে সেটা আগে দেখি। In embryo culture, young embryos are removed from developing seeds and are placed on a suitable nutrient medium, যেটা প্রথমেই বললাম যে নিউট্রিয়েন্ট মিডিয়ামের মধ্যে সিডলিংকে প্লেস করে আমরা সেটাকে কিন্তু কালচার করতে পারি। আচ্ছা, সব স্টেজের এমব্রায়ো কিন্তু কালচার করলেই যে রেস্কিউ করা যায় সেটা না, একটা স্পেসিফিক স্টেজ। তোমরা এমব্রায়োর স্টেজগুলো পড়েছো এমব্রায়োলজিতে? হয়নি ম্যাম, এখনো হয়নি। এমব্রায়ো ডেভেলপমেন্টের অনেকগুলো স্টেজ আছে, হ্যাঁ, যেমন ধরো হার্ট শেপড একটা স্টেজ আছে, গ্লোবিউলার স্টেজ আছে, গোল, তারপর তোমার টর্পেডো শেপড, হার্ট শেপটা যখন আরেকটু এলংগেটেড হয় টর্পেডো শেপ, বিভিন্ন স্টেজ, 3-4টা স্টেজ আছে এমব্রায়ো ডেভেলপমেন্টের। কিন্তু সাধারণত গ্লোবিউলার স্টেজ, যেটা অ্যাক্টিভলি ডেভেলপিং গ্লোবিউলার স্টেজ, এই স্টেজে যদি তুমি এমব্রায়োটাকে নিতে পারো সিড থেকে, তাহলে সেটা সবচেয়ে ভালোভাবে রেস্কিউ করা যায়। সো এটা ফিক্স, তুমি সব স্টেজের এমব্রায়ো কিন্তু নিয়ে রেস্কিউ করতে পারবা না। কারণ অনেক সময় দেখা যায় যে মাত্র ধরো জাইগোট তৈরি করছে, মাত্র ধরো প্রথমে জাইগোট ফর্ম করার পরে ফার্স্ট ডিভিশন হওয়ার পর কয়টা সেল তৈরি হবে বলো তো? আফটার ফার্টিলাইজেশন ফার্স্ট ডিভিশন হওয়ার পরে ফার্টিলাইজড একটা যখন ফার্স্ট ডিভাইড করে কয়টা সেল তৈরি হয়? দুইটা ম্যাম, দুইটা সেল তৈরি হবে। রাইট, এটা বলতে এত সময় লাগলো ম্যাম? আনমিউট। আচ্ছা, তো এরকম যদি তুমি 2 স্টেজ 4 স্টেজ কোন একটা ডেভেলপিং জাইগোটকে নাও, তখন কিন্তু তাকে রেস্কিউ করেন, কারণ সেটা টু আর্লি। ঠিক আছে, তো একটা স্পেসিফিক স্টেজ যেমন গ্লোবিউলার
অভিউলার স্টেজ হচ্ছে একটা স্টেজ, এটার এই স্টেজে যদি তুমি তাকে রেস্কিউ করো তখন সে সবচেয়ে ভালোভাবে রেস্কিউড হয়। আবার ধরো জার্মিনেট করে গেল এমব্রায়ো, টর্পেডো শেপড হয়ে আরো বড় হয়ে গেছে, সেখান থেকে রেস্কিউ করা কিন্তু টাফ, কারণ এমব্রায়ো তখন কি হতে পারে, তখন সেটা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। কারণ তুমি এক্সারসাইজ করবা কিভাবে বলো তো, নিডল দিয়ে কিংবা স্কালপেল দিয়ে এক্সারসাইজ করবা। তো তুমি যদি এটা যদি এমন হয় যে বেশি বড় হয়ে গেছে, তখন কিন্তু এভাবে এক্সারসাইজ করতে যে এটা ভেঙে যেতে পারে, তো সেটাও টাফ। একটা স্পেসিফিক স্টেজে এটাকে রেস্কিউ করতে হয়। Embryo culture is being routinely used in some crop improvement programs to obtain interspecific cross. এটা খুবই রুটিন একটা কাজ। ইন্টারস্পেসিফিক ক্রস করার পরই দেখা যায় যে এমব্রায়ো সাধারণত ডেভেলপ করে না, সো তাকে রেস্কিউ করতে হয়। ঠিক আছে, it has some other specific uses such as propagation of orchids, overcoming dormancy. অর্কিডস এর সিড দেখেছো কখনো? পাউডারি অনেকটা সম্ভবত, হ্যাঁ, সরি, ম্যাম ডাস্টের মতো। ডাস্টের মতো, খুবই খুবই টাইনি, খুবই খুবই ছোট। কোথায় দেখছো অর্কিডের সিড? ম্যাম ওই যে আমার হচ্ছে শেরবাংলার একজন স্যারের সাথে অ্যাড আছে, উনি মাঝে মধ্যে অনেক কিছু শেয়ার করেন। ও আচ্ছা, মানে তুমি ছবি দেখেছো তাই তো? হ্যাঁ, আমাদের অর্কিড হাউস ছিল না, এখন আবার নতুন করে তৈরি হয়েছে, এখনো অর্কিড প্লেস করা হয়নি, কিন্তু তোমরা তো দেখছো তাই না? তোমাদের তো দেখেছি। থার্ড ইয়ার চলতেছে, ফার্স্ট ইয়ারই দেখছো। আমাদের গার্ডেনে অর্কিড হাউস ছিল না, ওখানে অনেক অর্কিড হাউস আছে তো। হ্যাঁ, ওখানে অনেক অর্কিডের সিড হয়। তো অর্কিড হাউস আবার তৈরি হয়ে গেছে নতুন করে, সব অর্কিড ওখানে প্লেস করবে, তখন চাইলে তোমরা দেখতে পারবে। অর্কিডের সিড গুলো হচ্ছে খুবই টাইনি, হ্যাঁ, একদম জাস্ট লাইক পাউডার। মজা, এখানে খুব মজার একটা বিষয় আছে যে অর্কিড সিডের মধ্যে এন্ডোস্পার্ম থাকে। এখন সিডের মধ্যে যদি এন্ডোস্পার্ম না থাকে, তখন কি সেই সিড থেকে কি সিডলিং হবে? হবে না, রাইট? নেচারে তাহলে অর্কিডের সিড কিভাবে জার্মিনেট করে? তুমি তো এটাকে একটা সিড, তুমি পুরো অর্কিডের ফুডসটাকে তুমি নিয়ে আসতে পারো এবং আর্টিফিশিয়াল মিডিয়ামের মধ্যে সিডটাকে কালচার করে ওখান থেকে কিন্তু তুমি প্ল্যান্ট তৈরি করতে পারো, এমব্রায়োকে রেস্কিউ করতে পারো। হ্যাঁ, এটা একটা পারপাস। কমার্শিয়ালি এভাবে কিন্তু অর্কিড প্ল্যান্ট তৈরি করা যায় প্রপাগেশনের ক্ষেত্রে। কিন্তু নেচারে কি হয় জানো, এই অর্কিড সিডটা যখন ব্রাস্ট করে এবং সিডগুলো পটটা যখন ব্রাস্ট করে, সিডগুলো যখন চারপাশে ছড়ায় যায়, ঠিক আছে, তখন 24 ঘন্টার মধ্যে, তোমরা অ্যাক্টিনোমাইসিটিস এর নাম শুনেছো? অ্যাক্টিনোমাইসিটিস হচ্ছে ফাঙ্গাস না, এক ধরনের। আমাদের ল্যাবে তোমরা যে মাইক্রোস্কোপ গুলো ব্যবহার করো, এই মাইক্রোস্কোপ গুলোর মধ্যে অনেক সময় রুটের মতো, গাছের রুটের মতো কিছু দেখা যায় না, এরকম পুরোনো মাইক্রোস্কোপ নষ্ট হয়ে ঘোলা হয়ে গেলে দেখছো কখনো? বা এরকম একটা জালের মতো তৈরি করছে, আমি আগে মনে করতাম স্যাম্পল মনে করতে। এক্স্যাক্টলি, এই ভুলটা সাধারণত মানে ইনভেরিয়েবলি সবাই করে যে এটাই মনে হয় আমার স্যাম্পল। এই যে ব্যাকটেরিয়া মনে করতাম, ব্যাকটেরিয়া ইউনিসেলুলার। যখন ফাঙ্গাস দিত তখন আবার ওইটা মনে করতাম কালো কালো থাকতো। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস। ঠিক আছে, অ্যাক্টিনোমাইসিটিস কে বলা হয় কাচের ফাঙ্গাস, এটা কাচের মধ্যে গ্রো করে। এবং অ্যাক্টিনোমাইসিটিস অসম্ভব নটোরিয়াস একটা ফাঙ্গাস, কারণ সে প্রপার মেইনটেইন করতে না পারলে, এই মাইক্রোস্কোপ তো অনেক ভ্যালুয়েবল জিনিস তাই না, এই ভ্যালুয়েবল মাইক্রোস্কোপের সব গ্লাস নষ্ট করে দেয়, অবজেক্টিভ, তারপর তোমার আইপিস এর যত গ্লাস আছে সব খেয়ে ফেলে, এরকম করে সুন্দর গ্রো করে যায়। বলে এরকম যদি গ্রো করে তাহলে কিন্তু এটা কি আর তোমরা ভালো দেখতে পাবে না, তাই না? খোলা করে ফেলে। সো গ্লাস ইন্ডাস্ট্রি অ্যাক্টিনোমাইটিস খুব ভয়ঙ্কর, এটা হচ্ছে একটা নটোরিয়াস ফাঙ্গাস, যেটাকে বলা হচ্ছে গ্লাসের ফাঙ্গাস, কারণ কাচের মধ্যে গ্রো করে। কাচের মধ্যে কি ক্ষেত থাকে তাই না? কাকে তৈরি বলো তো? সিলিকা ডাইঅক্সাইড, হ্যাঁ, ওখান থেকে সে কোনোভাবে সে হচ্ছে
নিউট্রিশন পায়, কোনোভাবে পায়, কাঁচকে ভেঙে সে কোনোভাবে পায়, কিন্তু এটা ফাঙ্গাসটা কমপ্লিটলি গ্লাসের মধ্যে গ্রো করে। এই জন্য অনেক সময় ক্যামেরা, তারপরে দেখবা যে এই ধরনের জিনিসগুলো অনেক সময় যে হিউমিডিটি যেন না হয় ডেসিকেটরের মধ্যে রাখা হয়। তোমরা ডেসিকেটর নাম শুনছো? ডেসিকেট ফাংশন জানি না। ডেসিকেটরের মধ্যে তুমি যদি তোমার কোনো ইলেকট্রনিক্স রাখো, যেমন ধরো তোমার ক্যামেরা তুমি রাখতে পারো, মাইক্রোস্কোপের কোনো পার্টস রাখতে পারো, তখন সেখানে ডেসিকেটরে ছোট ছোট এক ধরনের স্টোন থাকে যেগুলো আসলে বাতাস থেকে হিউমিডিটিটা নিয়ে নেয়। হিউমিডিটি নিয়ে নিলে কি হবে, আর ওখানে কিন্তু আর ফাঙ্গাস গ্রো করতে পারে না। মধ্যে গ্রো করে কারণ আমরা এগুলো হচ্ছে কি বলবো, ম্যানেজমেন্ট ভালোভাবে ম্যানেজ করতে পারি না। ভেজা হাত দিয়ে অনেক সময় আমরা টাচ করি, বাতাস আমাদের অনেক বেশি হিউমিডিটি, এভাবে আমরা ড্রয়ারের মধ্যে রেখে দেই, ফলে এই হিউমিড কন্ডিশনে গ্লাসের মধ্যে হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস গ্রো করে ফেলে। ঠিক আছে, যেটা বলছিলাম অর্কিডের সাথে কিন্তু এই অ্যাক্টিনোমাইসিটিসের একটা ফ্রেন্ডশিপ আছে, জানো? অর্কিড সিড যখন ব্রাস্ট হয়ে পড়ে, তো কোনো অ্যাসিডের মধ্যে কোনো এন্ডোস্পার্ম নাই, 24 ঘন্টার মধ্যে যদি কোনো অ্যাক্টিনোমাইসিটিস এই অর্কিড সিডের উপর জার্মিনেট করে, হ্যাঁ, তখন সে ওই অ্যাক্টিনোমাইসিটিসের মাধ্যমে নিউট্রিয়েন্টটা নেয়। বুঝতে পারছো? নিয়ে এই এমব্রায়োটা জার্মিনেট করে। যদি এমন হয় যে ওই অর্কিডের ওই সিডটা খুবই আনলাকি, কোন অ্যাক্টিনোমাইসিটিসকে পেলো না, তখন সে মারা যায় খাবারের অভাবে। সিডের মধ্যে যে এমব্রায়োটা থাকে সেটা হচ্ছে ফুডের অভাবে মারা যায়। কিন্তু যদি কোনো অ্যাক্টিনোমাইসিটিস ওখানে সে ইনভেট করে, তখন সে অ্যাক্টিনোমাইসিটিস থেকে ফুড পায় এবং সিডটা জার্মিনেট করে প্ল্যান্ট তৈরি হতে পারে নেচারে। তো সে কারণে কিন্তু অর্কিড সিড কে তুমি যদি কমার্শিয়ালি যদি সিড থেকে প্ল্যান্ট তৈরি করতে চাও, তাহলে কিন্তু এটাকে রেস্কিউ করতে হবে, কারণ এই সিডের মধ্যে কোনো খাবার নাই। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে এমব্রায়ো কালচার দেখো কিভাবে করা যায়। গ্রোইং এমব্রায়ো অ্যাসেপ্টিক্যালি ইন ভিট্রো অন আর্টিফিশিয়াল নিউট্রিয়েন্ট মিডিয়ামের মধ্যে করতে হয়। সিড ডরমেন্সি ওভারকাম করা যায়, অথবা এমব্রায়ো ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক সময় আমরা এমব্রায়ো কালচার করে থাকি। আমরা যদি ডেভেলপমেন্ট স্টাডি করতে চাই, এমব্রায়োর বিভিন্ন স্টেজ দেখতে চাই এমব্রায়ো ডেভেলপমেন্টের, সেটা কিন্তু আমাদেরকে এমব্রায়ো কালচার করে দেখতে পারি। আমরা যদি সিড ডরমেন্সি ওভারকাম, অনেক সিড, অনেক প্ল্যান্টের সিড কিন্তু অনেক দিন পরে জার্মিনেট করে। হ্যাঁ, যেমন ধরো কি বলবো তোমাদের, তালের সিড। তাল, আমরা তো পাকা তাল খাই, তাই না? ওই সিডটাকে তো যদি রেখে দাও, ওই সিড কতদিন পরে জার্মিনেট করতে পারে তোমাদের কোনো আইডিয়া আছে? ম্যাম 2-2.5 মাস। 2-2.5 মাস পর সিড জার্মিনেট করে ফেলে তালের? এরপরে তো ভিতরে ইটা খাওয়া যাবে। অনেক দিন থাকে ম্যাডাম, নষ্ট হয় না। ভেতরে শ্বাসটা খাওয়া যায়, কিন্তু এটা কি জার্মিনেট করে? জার্মিনেট করে না, কিন্তু ভিতরে শ্বাসটা খাওয়ার উপযোগী হয় না। তালের সিড কখনো জার্মিনেট করতে দেখেছো? ম্যাম দেখেছি, ওই যে শ্বাসটা খাওয়ার জন্য যখন রেখে দেয় তখন অনেকগুলো গাছ পেয়ে যায়। ওটা কেটে খাওয়ার পরে তারপরে বের হয়? না ম্যাম, এমনি রেখে দিলে হয় অনেক দিন। রেখে দিলে কতদিন পরে হয়? অনেক দিন লাগে, মানে 7-8 মাস এরকম কিছু লাগতে পারে। তাই তালের সিড জার্মিনেট করতে অনেক সময় 20 বছরও লাগে। ম্যাম ওখানে তো ফেভারেবল কন্ডিশন থাকে, ওই যে ছাইয়ের মধ্যে রাখা হয়, তারপর হচ্ছে পানি থাকে। সবচেয়ে মানে এই ধরনের পাম জাতীয় গাছের সিডের ডরমেন্সি খায় মোটা সিড কোট থাকার কারণে। কিন্তু তুমি যদি এটা এমন করো যে তালের সিডটা কেটে ভিতর থেকে এমব্রায়োটা বের করে নিয়ে কালচার মিডিয়ামে দিলা, তাহলে কিন্তু সাথে সাথে জার্মিনেট করবে। এর ডরমেন্সি হাই হওয়ার কারণ হচ্ছে মোটা সিড কোট। ঠিক আছে, তো যেসব প্ল্যান্টের সিডের সিড কোটটা অনেক মোটা, তাদের কিন্তু ডরমেন্সি পিরিয়ডটা অনেক লং হয় সময়। তো সেক্ষেত্রে তুমি যদি সিডলিং পেতে চাও, তখন কিন্তু সেই সিডটা কেটে ফেলে দিয়ে ভিতর থেকে এমব্রায়োটা নিয়ে যদি কালচার করো, তখন কিন্তু তুমি খুব দ্রুত সিডলিং পাবা। সো এটা কি প্রসেস, এরা সিড ডরমেন্সি কে ব্রেক করারও একটা প্রসেস। ঠিক আছে, এখানে দেখো এমব্রায়ো কালচার টেকনিকের একটা ছবি আছে। তোমার প্রথমে ফ্লাওয়ার থেকে এটা পলেন এসে পড়লো, এটা ফার্টিলাইজেশন হয়েছে, ওভিউল থেকে আমরা এমব্রায়োটাকে বের করে নিলাম, বের করে জার্মিনেট দিলাম, তারপর সেখান থেকে আমরা সিডলিং পেলাম। এখানে দেখো টেস্ট টিউবের মধ্যে যে এমব্রায়োটাকে এক্সারসাইজ করে টেস্ট টিউবের কালচার মিডিয়ামের মধ্যে রাখা হয়েছে, এবং সেখান থেকে কিন্তু সুন্দর
সিডলিং তৈরি হয়েছে। এই কালচার, এই যে মিডিয়ামের মধ্যে সিডলিং তৈরি হলো, তোমরা কি জানো এই মিডিয়ামের মধ্যে কি থাকে? কালচার মিডিয়ামে এগার আচ্ছা, এই সিডলিং মিনারেলস আচ্ছা, এই যে সিডলিংটা যে তৈরি হলো হতে পারে, তাই না? আর যে খাবার সেখান থেকে নিত এন্ডোস্পার্ম থেকে, তাই না? এন্ডোস্পার্ম থেকে কিভাবে খাবার নিত সে? এন্ডোস্পার্মের সেলগুলো কি হবে? ভেঙে নষ্ট হয়ে যাবে, ভিতর থেকে নিউট্রিয়েন্ট বের হয়ে আসবে। সেই নিউট্রিয়েন্ট গুলো থেকে কিন্তু সেই নিউট্রিয়েন্ট গুলো অ্যাবসর্ব করবে এমব্রায়ো, আস্তে 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 সে বড় হবে। এন্ডোস্পার্ম থেকে যে শেষ নিউট্রিয়েন্ট গুলো নিল, খাবারগুলো, সেই খাবারগুলোই কিন্তু তোমাকে এই নিউট্রিয়েন্ট মিডিয়ামের মধ্যে দিতে হবে, তাই না? তাহলে সিডলিং গ্রো করবে, হবে গ্রো হবে। কারণ এই সিডলিং এন্ডোস্পার্মের খাবারে তুমি যদি তাকে গ্রো করে যাও, তোমাকে কিন্তু ওই এন্ডোস্পার্মের খাবারই দিতে হবে। এন্ডোস্পার্মের মধ্যে কি কি থাকতে পারে? এন্ডোস্পার্ম, যেমন ধর আমরা রাইস খাই, রাইস যে আমরা খাই, এটা কি আসলে কি হবে? রাইস প্ল্যান্টের এন্ডোস্পার্ম, তাই না? এন্ডোস্পার্ম অংশটাই তো আমরা খাই, সিদ্ধ করে যে ভাত খাই, ভাতটা কি আসলে? চালটা এন্ডোস্পার্ম এন্ডোস্পার্ম। তো এর মধ্যে মেইন কন্টেন্ট কি? স্টার, কার্বোহাইড্রেট। তা তোমাকে এই যে মিডিয়াম, তুমি যেটার মধ্যে এমব্রায়োকে রেস্কিউ করে নিবে, এখানে সবার আগে কি দিতে হবে? তোমাকে কোন একটা কার্বোহাইড্রেটের সোর্স দিতে হবে, যেখান থেকে এই এমব্রায়োটা নিউট্রিয়েন্ট নিতে পারবে। তো কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে এখানে ইউজ করা হয় সুগার, চিনি, সবচেয়ে সিম্পল কার্বোহাইড্রেট। কেন? কারণ এটা হচ্ছে একটা সিডলিং। কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিলে ও হয়তো সেটা ভেঙে নিজের খাবার নিতে পারবে না, তাই ওকে সবচেয়ে সিম্পলেস্ট কার্বোহাইড্রেট সুগার দেয়া হয়। ঠিক আছে, ক্লিয়ার? সুক্রোজ দেওয়া হয়। সুগারটাকে আমরা যে চিনিটা খাই সেটা সুগার, সেটা আসলে কি? সুক্রোজ। সুক্রোজ ভাঙলে কি হয়? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এই সিডলিংটা সুক্রোজকে ভেঙে গ্লুকোজ ফ্রুক্টোজ স্টেজে কিন্তু তাকে নিতে হবে, তাই না? এনার্জি নেওয়ার জন্য। এটা তো জানো, জি ম্যাম আমরা যে কার্বোহাইড্রেট খাই, এটা কি আমাদের শরীর সরাসরি ওটা এখান থেকে এনার্জি নেয় না কি করে আগে? সিম্পলিফাই করে গ্লুকোজ হ্যাঁ, সিম্পলিফাই করে গ্লুকোজ বানিয়ে নেয় ম্যাম রেসপিরেশনের মাধ্যমে। সিম্পলিফাই, হ্যাঁ। আমরা খাচ্ছি স্টার্চ, তাই না? স্টার্চ কি রকম, কি ধরনের কার্বোহাইড্রেট? কমপ্লেক্স কার্বোহাইড্রেট, রাইট? স্টার্চ হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তোমরা কি বায়োকেমিস্ট্রি কি পড়ো আর ভুলে যাও? হ্যাঁ ম্যাম স্টার্চ ভাঙলে কি পাওয়া যায়? গ্লুকোজ পলিমার। গ্লুকোজ পাওয়া যায়। স্টার্চ ভেঙে সরাসরি গ্লুকোজ পাও? গ্লুকোজ পলিমার বলছেন? প্রথমে দুইটা আছে, অ্যামাইলোপেকটিন আর অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন। এক্স্যাক্টলি, স্টার্চ ভাঙলে প্রথমে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন পাওয়া যায়। ওই দুটাকে ভাঙলে আবার পরে গ্লুকোজ পাওয়া যায়। হ্যাঁ, আলফা 1 4 আলফা 1 আলফা গ্লুকোজ। হ্যাঁ। তো এটা সেটাই বলছিলাম যে এটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তো এখানে তুমি ওটা দিলে কিন্তু হবে না, তোমাকে সিম্পলিফাইড সুক্রোজ দেওয়া হয়, ভেঙে গ্লুকোজ ফ্রুক্টোজ করে নিয়ে এটা প্ল্যান্টের জন্য এটা কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে সুক্রোজ দেওয়া হয়। আচ্ছা, আর কি কি থাকতে পারে? এন্ডোস্পার্মের মধ্যে বিভিন্ন ফাইটো হরমোন থাকতে পারে, তাই না? সেলের মধ্যে কি থাকে? ফাইটো হরমোন। তো এন্ডোস্পার্মের সেল ভাঙলে তুমি নিশ্চয়ই বিভিন্ন ফাইটো হরমোন পাবা। সেখানে অল্প অল্প করে ফাইটো হরমোন দেওয়া হয়, যেমন ধরো সাইটোকাইনিন দেওয়া হয়, তারপরে হচ্ছে তোমার অক্সিন দেওয়া হয়, হ্যাঁ, GH3 দেওয়া হয়। তো এগুলো হচ্ছে দেওয়া হয় এবং এগুলো কিন্তু এই মিডিয়ামের মধ্যেই থাকে। আচ্ছা, এই যে মিডিয়ামটা সলিড হয়ে গেছে, সলিডিফাইড, এটা লিকুইড নাকি সলিড হয়ে গেছে, এর জন্য এটাকে কিন্তু সলিডিফাইং এজেন্ট দিতে হবে। নেচারে একটা গাছ কোথায় হয়? মাটির উপরে না? তাকে একটা বেস দিতে হয়, মাটির উপরে হয়। তোমাকেও কিন্তু এখানে একটা বেস দিতে হবে, কিন্তু গাছ হবে, প্ল্যান্ট হবে নাকি? সলিডিফাইং এজেন্ট হিসেবে এখানে অ্যাগার ইউজ করা হয় নিউট্রিয়েন্ট মিডিয়ামে। এবং আরেকটা জিনিস হচ্ছে
হচ্ছে সবকিছু কিনা মিডিয়ামটা বানালা, এই মিডিয়ামটাকে কিন্তু তোমাকে স্টেরিলাইজ করে নিতে হবে, অটোক্লেভ করে। এটাকে বলা হয়েছে অ্যাসেপ্টিক কন্ডিশন, মানে আমি টেস্ট টিউবের মধ্যে যখন এটাকে গ্রো করাবো, এখানে কিন্তু কোনো ফাঙ্গাস কিংবা ব্যাকটেরিয়া গ্রো করবে না, একদমই কমপ্লিটলি অ্যাসেপ্টিক কন্ডিশনে তোমাকে কিন্তু এই টিস্যু কালচার করতে হবে। এবং এই যে মিডিয়ামটা, এটাকেও তোমাকে স্টেরাইল করে নিতে হবে। এটা স্টেরাইল করে নেওয়া হয় হচ্ছে অটোক্লেভ মেশিন আছে, সেই মিডিয়াম দিয়ে এটাকে স্টেরাইল করে নেওয়া হয়, যেন এর মধ্যে কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া না থাকে। এমন একটা কন্ডিশনে তারপর কিন্তু এখানে এমব্রায়োটাকে দেওয়া হয়, রেস্কিউ করে দেওয়া হয়। এটা কিন্তু যে হিউম্যান বডি যে অপারেশন করে তার থেকে কিন্তু কোনো অংশে কম না। অপারেশন করার সময় তোমাকে যেরকম একদম ক্লিন হয়ে একদম অপারেশন করতে হবে, যেন কোনো জার্ম না থাকে, টিস্যু কালচার করার সময় কিন্তু তোমাকে সেম প্রসেস ফলো করতে হবে। আচ্ছা, আরেকভাবে করা যায়, এটা খুব ইন্টারেস্টিং। তুমি যে এমন হয় যে একটা সিডের মধ্যে ভায়াবল এমব্রায়ো আছে, সেটার মধ্যে ভায়াবল এন্ডোস্পার্ম আছে, তুমি সেই সিডটাকে অল্প একটু কেটে সেখান থেকে ওর এমব্রায়োটা বের করে নাও, বের করে নিয়ে তারপর তোমার যে ডিজায়ার্ড এমব্রায়ো, যাকে আসলে রেস্কিউ করতে হবে, যার কোনো এন্ডোস্পার্মের তার চারপাশে নাই, সেখান থেকে এমব্রায়োটাকে নিয়ে তুমি এখানে দিয়ে দাও, এই এই এমটি এন্ডোস্পার্মের মধ্যে দিয়ে দাও, প্লেস করো। মানে এমব্রায়োটা নিয়ে তুমি এই এমটি এন্ডোস্পার্মের মধ্যে ট্রান্সপ্লান্ট করো, এভাবেও কিন্তু তুমি তারপর এটাকে কালচার করো, এভাবেও কিন্তু তুমি এমব্রায়োটাকে রেস্কিউ করতে পারবা। ম্যাম এটা কি ইন্টারস্পেসিফিক পসিবল? হ্যাঁ, সরি, একটা মানে এমব্রায়ো ট্রান্সপ্লান্ট করার সিস্টেমটা কি ইন্টারস্পেসিফিক্যালি পসিবল? হ্যাঁ, ইন্টারস্পেসিফিক্যালি পসিবল। যদি এন্ডোস্পার্ম, এটা করা হয়েছে কারণ হচ্ছে যদি এন্ডোস্পার্ম কোনো ব্যারিয়ার না থাকে, অনেক সময় দেখা যায় এন্ডোস্পার্ম ইটসেলফ এমব্রায়োকে গ্রো করতে দেয় না, সেই ধরনের ব্যারিয়ার যদি না থাকে তখন এটা পসিবল। যদি এমন হয় যে জাস্ট শুধুমাত্র বিকজ এন্ডোস্পার্ম গ্রো করতেছে না, এন্ডোস্পার্ম নাই, একটা এমটি সিড, ওখান থেকে তুমি এনে একটা নরমাল এন্ডোস্পার্মের মধ্যে দিয়ে দিলা, তাহলে এটা পসিবল। কিন্তু এমন যদি হয় যে ইন্টারস্পেসিফিক, তাদের মধ্যে ডিসটেন্স এতটাই বেশি যে অ্যাকচুয়ালি ডিফারেন্ট স্পিসিসের এমব্রায়োটা বাধা দিচ্ছে এই এই ট্রান্সপ্লান্টেড এমব্রায়োটি গ্রো করতে, তখন আর পসিবল না। আচ্ছা তখন তো সেটাকে তোমাকে নিউট্রিয়েন্ট মিডিয়ামের মধ্যে করতে হবে। এমব্রায়ো তো অনেক টাইনি হয়, সো এই কাজগুলো সাধারণত এরকম মাইক্রোস্কোপের নিচে করা হয়, এগুলোকে বলে স্টেরিও মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপে চোখ রেখে তারপরে এই কাজগুলো করতে হয়। আচ্ছা, যেটা বলছিলাম যে অনেক সময় দেখা যায় যে সিড মানে জার্মিনেশনটা একদমই অ্যাবসলিউটলি হয় না অনেক, যেমন ধরো ইন ফিউ স্পিসিস ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল টু অবটেইন জার্মিনেশন ইন ভিভো, এন্ড ইন দিস কেসেস এমব্রায়ো কালচার ইজ এসেনশিয়াল। যেমন ধরো কলোকিশিয়া, মুজার, কিছু স্পিসিস আছে, তারপর পাইনাস, আমার আরমান্ডি আর পাইনাস করাইনেন্সিস, এদের মধ্যে ক্রস করলে যে হাইব্রিডটা পাওয়া যায় সেটা নরমালি জার্মিনেট করেই না, তো সেক্ষেত্রে তোমাকে এমব্রায়োকে রেস্কিউ করতে হবে। ডিস্ট্যান্ট হাইব্রিডের ক্ষেত্রে যেগুলো, এগুলো অলরেডি বলে আসছি আমি একবার, তারপরে লেখা আছে, তোমরা স্লাইডে দেখে নিও। যেমন ধরো হর্ডিয়াম ভালগারি এবং সিকেল সিরিয়ালি, এদের মধ্যে, অথবা হর্ডিয়াম অ্যাস্টিভাম, অ্যাপাইরন ডাইপ্রিপেস, হর্ডিয়াম ভালগারি ক্রিটিকাম, এই সবের মধ্যে যদি তুমি ক্রস করো তাহলে দেখা যায় যে তোমার মধ্যে হতে চায় না, তখন তোমাকে এমব্রায়োকে রেস্কিউ করতে হবে। হ্যাঁ, এটা লাস্ট ক্লাসে বলছিলাম যে ক্রোমোজোম এলিমিনেশন হয়, তাই না? বুলবোজাম মেথডে আমরা দেখছিলাম যে হর্ডিয়াম ভালগারির সাথে যদি হর্ডিয়াম বুলবোজামকে আমরা ক্রস করি, তখন পরের জেনারেশনে বুলবোজামের ক্রোমোজোমগুলো এলিমিনেটেড হয়ে যায়, এবং তখন হর্ডিয়াম ভালগারি হ্যাপ্লয়েড জায়গা থাকে যেটা আসলে জার্মিনেট করে না, তাকে কিন্তু ক্রোমোজোম ডাবলিং করে তারপর তাকে রেস্কিউ করতে হয়। তুমি যদি হর্ডিয়াম অ্যাস্টিভামের সাথেও তুমি যদি বুলবোজামের ক্রস করে, একই ঘটনা ঘটবে, বুলবোজামের ক্রোমোজোম এলিমিনেট করে যায়, ফলে হ্যাপ্লয়েড হর্ডিয়াম ভালগারি অথবা ট্রিটিকাম অ্যাস্টিভাম পেতে হলে সেই প্রসেসে আসতে হয় এবং এমব্রায়োকে রেস্কিউ করতে হয়। এটা গত ক্লাসে আমরা দেখি, তাই না, যে হর্ডিয়াম বুলবোজাম মেথড, যেটা সেম স্লাইড, এমব্রায়োকে রেস্কিউ করতে হয়, রেস্কিউ করে হ্যাপ্লয়েড বার্লি পাওয়া যায়। এখানে একটা জিনিস আছে যে ইনকম্প্যাটিবল সাইটোপ্লাজমের কারণে অনেক সময় এমব্রায়োকে রেস্কিউ করার প্রয়োজন হয়, যে in few cases embryo development may be blocked by an incompatibility between cytoplasm of the species used as female and the genome of the species used as male. Fertilization হয় ঠিকই, কিন্তু
ফিমেল ফ্লাওয়ারের ফিমেল এগের সাইটোপ্লাজমের ইনকম্প্যাটিবিলিটির কারণে এমব্রায়ো ফর্ম করার পরে সেটা আর বেশি দূরে অ্যাডভান্স হতে পারে না। সো এই ক্ষেত্রে কিন্তু তুমি তাকে রেস্কিউ করতে পারো। আচ্ছা, ফেইলিউর অফ হাইব্রিড সিডলিং ডেভেলপমেন্ট, সাম ডিস্ট্যান্ট হাইব্রিডস ডাই during seedling development or even after initiation of flowering. Some interspecific hybrids in Melilotus are chlorophyll deficient and fail to survive. আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ইন্টারস্পেসিফিক হাইব্রিডে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, ক্লোরোফিল থাকে না। এটাকে তুমি দুই ভাবে করতে পারো। এক, তুমি তাদেরকে ক্রস করে নিয়ে তাদেরকে হচ্ছে তুমি এমব্রায়োটাকে রেস্কিউ করা যায়, এবং রেস্কিউড যে সিডলিং তৈরি হলো তার যেহেতু কোনো ক্লোরোফিল নাই, তাকে কিন্তু আবার গ্রাফটিং করতে হয়। যখন এটা ম্যাচিউর হয় তখন এটা গ্রিন প্ল্যান্টের সাথে গ্রাফটিং করে তুমি এখান থেকে সিড পেতে পারো। এগুলি খুবই ডিফিকাল্ট প্রসেস। হ্যাঁ, নরমালি সাধারণত এগুলো করা হয় না, কারণ ক্লোরোফিল যদি না থাকে এটা আসলে আর মানে নরমালি যেটা হয় যেটা আর অ্যাডভান্স হয় না। কিন্তু তুমি চাইলে আসলে এরকম করতে পারো, থিওরিটিক্যালি এরকম আছে যে তুমি এরকম ভাবে এমব্রায়োটাকে রেস্কিউ করতে পারো, এবং তা তোমার কি হবে, এক ক্লোরোফিল না থাকলে অ্যালবিনো প্ল্যান্ট হবে এবং সে নিজে নিজে সার্ভাইভ করতে পারবে না। মিডিয়া থেকে বের করলে সে মারা যাবে। সো তাকে আসলে কোনো একটা গ্রিন প্ল্যান্টের সাথে তাকে গ্রাফটিং করতে হবে এবং তারপরে সে তুমি তাকে মানে এক্স ভিট্রোতে দিতে পারবা। তো এভাবেও কিন্তু আমরা প্রথমে রেস্কিউ করে তারপরে কিন্তু তুমি তাকে নেচারে আছে। এখানে একটা ভালো উদাহরণ আছে তোমার কর্কোরাস অলিটোরিয়াস এবং কর্কোরাস ক্যাপসুলারিস। কর্কোরাসটা অলিটোরিয়াসটা কি এটা বলো তো? কর্কোরাস ক্যাপসুলারিস এটা কমন নেম কি স্পিসিসের? জুট, এটা ডেভিড স্পিসিস। হ্যাঁ, জুটের দুইটা স্পিসিস। তো এদের মধ্যে ক্রস করাটা অনেক টাফ, এবং এদের ক্রস করার ফলে যে সিডলিং যে সিড পাওয়া যায় সেই সিডটা হয় হচ্ছে এমটি সিড। তো তাকে হচ্ছে রেস্কিউ করার প্রয়োজন হয়। আচ্ছা, যেটা তোমাদেরকে আগেই বললাম, অর্কিড প্রপাগেশন ক্ষেত্রে এমব্রায়ো রেস্কিউ করতে হয়, কারণ অর্কিড সিডের মধ্যে কোনো এন্ডোস থাকে না। তাই সিডটাকে তুমি সরাসরি মিডিয়াতে কালচার করে মানে এমব্রায়োটাকে জার্মিনেট করে তুমি প্ল্যান্ট পেতে পারো। এটাও বলে ফেলছি যে এমব্রায়ো রেস্কিউ করার ফলে তুমি ব্রিডিং সাইকেলকে ছোট করে আনতে পারো। যেটা তালের ক্ষেত্রে বললাম যে সিডের যে ডরমেন্সি অনেক হাই হয়, তখন কি হবে বলো তো? মনে করো একটা প্ল্যান্ট সিড তার জার্মিনেট করতে 20 বছর লাগে, তাহলে তার লাইফ সাইকেল কত বড় হবে? 100 বছরের একটা লাইফ সাইকেল হবে, তাই না? যদি সিড জার্মিনেট করতে 20 বছর লাগে, তখন সেই প্ল্যান্ট বড় হবে, বড় হয়ে তারপর ম্যাচিউর হবে, তারপর আবার ফ্রুট হবে, আবার সিড হবে। সো এটা ব্রিডিং সাইকেলটা অনেক বড় হয়ে যায়। এক্ষেত্রে তুমি যদি সিড থেকে যদি এমব্রায়োটা কেস করে কালচার করে ফেলো, ডরমেন্সি ব্রেক করে দাও, তখন কিন্তু সিড থেকে ইমিডিয়েটলি জার্মিনেশন হবে এবং ব্রিডিং সাইকেলটা তুমি কমায় আনতে পারবে। তো ব্রিডাররা কি চায়? ব্রিডাররা তো বছরের পর বছর অপেক্ষা করবে না, তাই না? সো ব্রিডিং সাইকেল কমায় আনার জন্য, ছোট করে আনার জন্য কিন্তু অনেক সময় ক্রসিং এর পরে এমব্রায়োটাকে রেস্কিউ করে নিয়ে কালচার মিডিয়ামে আবার খুব দ্রুত প্ল্যান্টলেট বানায় ফেলা। হ্যালো, কিছু বলছো কেউ? আচ্ছা, ঠিক আছে। তো সেল ইনকম্প্যাটিবিলিটিস গুলো আমরা অনেকগুলো করছি, তাই না? প্রি এন্ড পোস্ট জাইগোটিক ইনকম্প্যাটিবিলিটিস আছে। তো এরকম ডিস্ট্যান্ট ক্রসের ক্ষেত্রে এইসব প্রি পোস্ট জাইগোটিক ইনকম্প্যাটিবিলিটিস তোমরা যদি ওভারকাম করতে চাও, তখন আফটার ক্রসিং যদি এমব্রায়ো ফর্ম করে কিন্তু ফেল হয় জার্মিনেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এটা খুব ওয়াইডলি ব্যবহার করা হয় এমব্রায়ো রেস্কিউ টেকনিক।